Hi everyone, welcome to my channel English Geister. Friends, আমরা ফার্স্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছি, ঠিক আছে? আমরা পড়ছিলাম মহারাজা রঞ্জিত সিং, ঠিক আছে? তো আমরা প্রথম পার্টে এই পর্যন্ত পড়লাম। আজকে কিন্তু সেকেন্ড পার্ট এখান থেকে শুরু হবে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। রঞ্জিত সিং হ্যাড এমপ্লয়েড ডক্টর আজিজউদ্দিন টু কিওর হিজ ড্যামেজড আই। ওকে, তো রঞ্জিত সিং এমপ্লয় করেছেন, নিয়োগ করেছিলেন, ঠিক আছে, চাকরি দিয়েছিলেন রঞ্জিত সিং কাকে? ডক্টর আজিজউদ্দিনকে, ঠিক আছে, টু কিওর হিজ ড্যামেজড আই, তার নষ্ট হয়ে যাওয়া, তার ক্ষতিগ্রস্ত আইকে কিওর করার জন্য, চক্ষুকে আরোগ্য লাভের জন্য, ঠিক আছে, সুস্থ করে তোলার জন্য। ওকে, তো রঞ্জিত সিং এমপ্লয় করেছিল, নিযুক্ত করেছিল ডক্টর আজিজউদ্দিনকে কি করার জন্য? তার ড্যামেজড আইকে, তার ক্ষতিগ্রস্ত আইকে, তার যে নষ্ট হয়ে যাওয়া যে চক্ষু, সেটাকে কিওর করতে, আরোগ্য লাভ করতে, ঠিক আছে। এখানে ড্যামেজড হচ্ছে V3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কেমন আই? সেটা হচ্ছে ড্যামেজড আই, ঠিক আছে, নষ্ট হয়ে যাওয়া চোখ। ওকে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আজিজউদ্দিন ওয়াজ আ রিনাউন্ড ডক্টর ডিউরিং দোজ টাইমস। আজিজউদ্দিন ছিলেন একজন বিখ্যাত ডক্টর ওই সময়, ঠিক আছে, ডিউরিং দোজ টাইম, ওই সময়ের একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, ঠিক আছে। রিনাউন্ড মানে হচ্ছে ফেমাস বলতে পারি, FAMOUS, ফেমাস, বা ওয়েল নোন বলতে পারি, সেলিব্রেটেড, রিনাউন্ড, ফেমাস অর সেলিব্রেটেড, ঠিক আছে। আজহারউদ্দিন ছিলেন একজন বিখ্যাত ডক্টর ওই সময়ের। হি কিওর, তিনি আরোগ্য দান করলেন বা সুস্থ করে তুললেন রঞ্জিত সিংস আই, রঞ্জিত সিংয়ের চক্ষুকে সাকসেসফুলি, অর্থাৎ সফলভাবে। তিনি কিন্তু রঞ্জিত সিংয়ের সেই চক্ষুকে, সেই ড্যামেজড আইকে সাকসেসফুলি, সফলভাবে কিন্তু সুস্থ করে তুললেন। রঞ্জিত সিং অ্যাপয়েন্টেড হিম অ্যাজ হিজ রয়্যাল বৈদ্য। রঞ্জিত সিং অ্যাপয়েন্ট করেছিলেন, নিয়োগ করেছিলেন তাকে অ্যাজ হিজ রয়্যাল বৈদ্য, তার রাজকীয় বৈদ্য বা ডক্টর হিসাবে তিনি তাকে নিয়োগ করেছিলেন। ওকে, অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিয়োগ করা। ওকে, রয়্যাল মানে রাজকীয়, বৈদ্য বা ডক্টর, ঠিক আছে। তো বৈদ্য বলা হতো, বৈদ্য মানে হচ্ছে ডক্টর। আজিজউদ্দিন সুন মহারাজার স্পেদ আছে, এখানে আজিজউদ্দিন সুন ওন হবে, মানে জিতেছিলেন। আজিজউদ্দিন শীঘ্রই জিতেছিলেন মহারাজার যে বিশ্বাস জিতেছিলেন, অর্থাৎ বিশ্বাস অর্জন করেছিলেন, ঠিক আছে, তার আস্থাভাজন হয়েছিলেন। আজিজউদ্দিন শীঘ্রই মহারাজার বিশ্বাস জিতেছিলেন। মহারাজা রঞ্জিত সিং নাও অ্যাপয়েন্টেড হিম, মহারাজা রঞ্জিত সিং এখন অ্যাপয়েন্ট করেছিলেন, নিয়োগ করেছিলেন, সেকেন্ড ফর্ম হিম, তাকে, অর্থাৎ আজিজউদ্দিনকে কি হিসাবে নিয়োগ করেছিলেন? হি ইজ, তার স্পেশাল অ্যাডভাইজার, অর্থাৎ বিশেষ উপদেষ্টা। অ্যাডভাইজার মিন্স উপদেষ্টা, ঠিক আছে। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, সেখান থেকে শব্দটা এসছে অ্যাডভাইজার, উপদেষ্টা, বিশেষ উপদেষ্টা নিয়োগ করেছিলেন। আফটার সাম টাইম, কিছু সময় পরে, আজিজউদ্দিন হ্যাড রিজেন টু দ্য পোস্ট অফ মহারাজাস ফরেন মিনিস্টার। আচ্ছা, আজিজউদ্দিন কিন্তু কিছু সময় পরে কী হয়েছিল? আজিজউদ্দিন হ্যাড রিজেন, রাইজ মানে হচ্ছে ওঠা, উন্নতি হয় তার পদের, টু দ্য পোস্ট অফ মহারাজাস ফরেন মিনিস্টার, অর্থাৎ মহারাজার বিদেশ মন্ত্রীর পদে তিনি কিন্তু আসীন হয়েছিলেন, বা সেই পদে কিন্তু তিনি উঠেছিলেন, ঠিক আছে, সেই পদটা পেয়েছিলেন। ওকে, কিছু সময় পরে আজিজউদ্দিন কিন্তু এই পদটা পেয়েছিলেন, মহারাজার যে ফরেন মিনিস্টার সেই পোস্টটা পেয়েছিলেন। আজিজউদ্দিন সাবজেক্ট, হ্যাড আছে, তারপরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। রাইজ মানে হচ্ছে ওঠা, তার সেকেন্ড ফর্ম রোজ, অ্যান্ড থার্ড ফর্ম হচ্ছে, সেকেন্ড ফর্ম হচ্ছে রোজ, আর থার্ড ফর্ম হচ্ছে রিজন, ঠিক আছে। রাইজ, রোজ, রিজন। তো উপরের দিকে ওঠা অর্থে আমরা রাইজ শব্দ ইউজ করি, এখানে পদের উন্নতি ঘটেছে সেই অর্থে কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, তো হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। দীননাথ আ কাশ্মীরি হিন্দু, দীননাথকে, এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন, এই কমা আর এই কমার ভিতরে। দীননাথ একজন কাশ্মীরি হিন্দু। দীননাথ ছিলেন ওয়াজ মহারাজাস ফাইন্যান্স মিনিস্টার, মহারাজার কিন্তু অর্থমন্ত্রী ছিলেন, ঠিক আছে, দীননাথ। অন বোথ দ্য ইম্পর্টেন্ট পোস্ট, মহারাজা ডিড নট অ্যাপয়েন্ট এনি শিখ, গুরুত্বপূর্ণ পোস্ট বা পদ দুটোতে মহারাজা কিন্তু অ্যাপয়েন্ট করেননি কোনো শিখকে, তিনি নিজে শিখ ছিলেন, কিন্তু
কোনো শিখকে কিন্তু অ্যাপয়েন্ট করেননি। মহারাজা ডিড নট অ্যাপয়েন্ট, তিনি নিয়োগ করেননি এনি শিখ, কোনো শিখকে, বাট আ হিন্দু অ্যান্ড আ মুসলিম। তাহলে কাকে নিয়োগ করেছিলেন? একজন হিন্দুকে এবং একজন মুসলিমকে, ঠিক আছে। হুইচ ইজ আ গ্লোরিয়াস এক্সাম্পল অফ হিজ সেকুলারিস্ট মেন্টালিটি, যেটা হচ্ছে একটা মহৎ উদাহরণ, ঠিক আছে। গ্লোরিয়াস অত্যন্ত মহিমান্বিত, ঠিক আছে, একটা মহৎ উদাহরণ, চমৎকার উদাহরণ একটা অফ হিজ সেকুলারিস্ট মাইন্ডসেট, তার নিরপেক্ষতাবাদী যে মানসিকতা সেটার কিন্তু একটা মহৎ উদাহরণ, ঠিক আছে। সেকুলারিস্ট নিরপেক্ষতাবাদী, মেন্টালিটি মানসিকতা, ঠিক আছে, তার সেকুলারিস্টিক মেন্টালিটির গ্লোরিয়াস বা গ্রেট একটা এক্সাম্পল বা উদাহরণ বা দৃষ্টান্ত, ঠিক আছে। হরি সিং নালওয়া ওয়াজ আ রিলায়েবল কমান্ডার অফ মহারাজা রঞ্জিত সিং। তো হরি সিং নালওয়া ছিলেন একজন বিশ্বস্ত, রিলায়েবল, ফেথফুল কমান্ডার ছিলেন, ঠিক আছে। রিলায়েবল মানে ফেথফুল, ফেথফুল, ঠিক আছে, বিশ্বস্ত, যার উপর ভরসা করা যায়, নির্ভর করা যায়, রিলায়েবল। কমান্ডার সেনাপতি অফ মহারাজা রঞ্জিত সিং, মহারাজা রঞ্জিত সিংয়ের একজন ফেথফুল বিশ্বস্ত কমান্ডার ছিলেন কে? এই হরি সিং নালওয়া। হি ওয়াজ আ কারেজিয়াস ওয়ারিয়ার, তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা, ঠিক আছে। ওয়ারিয়ার মানে হচ্ছে ফাইটার, যোদ্ধা, আর কারেজিয়াস মিন্স ব্রেভ, সাহসী যোদ্ধা ছিলেন, তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা। হি হ্যাড নেভার লস্ট আ ব্যাটেল বা ওয়ার, ঠিক আছে। হি হ্যাড নেভার লস্ট আ ওয়ার, তিনি কখনোই কিন্তু কোনো যুদ্ধতে হারেননি। হি হ্যাড নেভার লস্ট, LOST, লুজ মানে হেরে যাওয়া, লস্ট হচ্ছে থার্ড ফর্ম, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। তিনি কখনোই কিন্তু কি করেননি? হারেননি। আ ওয়ার, একটা যুদ্ধ, একটা যুদ্ধতে তিনি কখনোই হারেননি। কে? হরি সিং নালওয়া। নালওয়া ওন দ্য ব্যাটেলস অফ মুলতান, পেশাওয়ার, কাশ্মীর এটসেট্রা। তো নালওয়া কিন্তু জিতেছিলেন বা জয়লাভ করেছিলেন। উইন মানে হচ্ছে জয়লাভ করা, উইন ওন এটা সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তো জয়লাভ করেছিলেন নালওয়া দ্য ব্যাটেলস অফ মুলতান, এই মুলতানের যুদ্ধ, পেশোয়ারের যুদ্ধ আর কাশ্মীরের যুদ্ধ, ঠিক আছে। আরও যুদ্ধ আছে, ইত্যাদি দেওয়া আছে, এটসেট্রা। ইন দ্য ব্যাটেল অফ জামরুদ, ইন দ্য ব্যাটেল অফ জামরুদ, জামরুদ যুদ্ধে, আফটার ডিফিটিং দ্য এনিমি, শত্রুদেরকে হারিয়ে দিয়ে, পরাজিত করে, ডিফিট করা মানে পরাজিত করা বা হারিয়ে দেওয়া, শত্রুদের হারানোর পরে, কোন যুদ্ধে? জামরুদের যুদ্ধে। হি ডাইড, তিনি মারা গিয়েছিলেন, ঠিক আছে। ডাই এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডাইড, তিনি মারা গিয়েছিলেন। আ ভ্যালিয়েন্ট ওয়ারিয়ার্স ডেথ, ঠিক আছে, তার মানে তিনি একেবারে একটা সাহসী যোদ্ধার মতো মৃত্যুবরণ করেছিলেন। হি ডাইড আ ভ্যালিয়েন্ট ওয়ারিয়ার্স ডেথ, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন একজন সাহসী যোদ্ধার মতোই। ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানে হচ্ছে ব্রেভ, ঠিক আছে। ওয়ারিয়ার্স ডেথ, ওয়ারিয়ার মানে যোদ্ধা, একজন সাহসী যোদ্ধার মৃত্যু তিনি বরণ করেছিলেন বা সাহসী যোদ্ধার মতো কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। রঞ্জিত সিংস আদার কমান্ডার্স হ্যাড অলসো কনকার্ড ডিফারেন্ট এরিয়াস, রঞ্জিত সিংয়ের যে অন্যান্য কমান্ডাররা ছিল মানে সেনাপতি ছিল, তারা হ্যাড অলসো কনকার্ড, তারাও কনকার করেছিল, জয়লাভ করেছিল। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, এগেন পাস্ট পারফেক্ট টেন্স। তো রঞ্জিত সিংয়ের অন্যান্য সেনাপতিরা জয়লাভ করেছিলেন বিভিন্ন এরিয়াস, ডিফারেন্ট এরিয়াস, বিভিন্ন এলাকা। রঞ্জিত সিংস ফেম স্প্রেড অল অ্যারাউন্ড, রঞ্জিত সিংয়ের খ্যাতি, ফেম মানে হচ্ছে খ্যাতি, তো এটা এখানে নাউন ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। রঞ্জিত সিংয়ের যে খ্যাতি সেটা ছড়িয়ে পড়েছিল, স্প্রেড, ঠিক আছে। স্প্রেডের তিনটে ফর্ম কিন্তু সেম হয়, স্প্রেড, স্প্রেড অ্যান্ড স্প্রেড, নো চেঞ্জ, ঠিক আছে। তো ছড়িয়ে পড়েছিল অল অ্যারাউন্ড মানে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। তো রঞ্জিত সিংয়ের যে খ্যাতি সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। হি ওয়াজ কল্ড দ্য লায়ন অফ পাঞ্জাব, তো তাকে কি বলা হতো? হি ওয়াজ কল্ড, প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম, ওকে। তো তাকে বলা হতো কি? লায়ন অফ পাঞ্জাব, পাঞ্জাবের সিংহ বা পাঞ্জাব কেশরী বলা হয়, ঠিক আছে। পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী কাকে বলা হয় তাহলে? পাঞ্জাব কেশরী, মহারাজা রঞ্জিত সিংকে বলা হয় পাঞ্জাব কেশরী, লায়ন অফ পাঞ্জাব। হোয়েন দ্য কিং অফ ফ্রান্স হার্ড অ্যাবাউট মহারাজা, যখন ফ্রান্সের রাজা, দ্য কিং অফ ফ্রান্স, ফ্রান্সের রাজা যখন শুনেছিল, হার্ড, হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, হিয়ার হার্ড, হার্ড অ্যাবাউট মহারাজা, তো
তো মহারাজা সম্পর্কে যখন শুনেছিল, ঠিক আছে, যখন ফ্রান্সের রাজা মহারাজা অর্থাৎ মহারাজা যেই রঞ্জিত সিং এনার সম্পর্কে যখন শুনেছিলেন, রঞ্জিত সিং অর্থাৎ এই মহারাজা রঞ্জিত সিং সম্পর্কে যখন তিনি শুনেছিলেন, হি সেড, তিনি বলেছিলেন, দ্য নিউ কিং অফ ইন্ডিয়া, ভারতের নতুন রাজা, উইল শিওরলি, নিশ্চিত রূপে, বি এবল টু, মানে সক্ষম হবে কি করতে, ড্রাইভ দ্য ব্রিটিশ অ্যাওয়ে, অর্থাৎ ব্রিটিশদেরকে তাড়াতে, ঠিক আছে, তাড়াতে সক্ষম হবে। তো যখন ফ্রান্সের রাজা শুনেছিল মহারাজার সম্পর্কে, ঠিক আছে, তখন তিনি কি বলেছিলেন, যে এই নতুন রাজা যে হয়েছেন তিনি কিন্তু নিশ্চিত রূপে বি এবল টু ড্রাইভ দ্য ইংলিশ অ্যাওয়ে, ইংলিশ অর্থাৎ ইংরেজ জাতিকে তাড়াতে সক্ষম হবে বা পারবে। বি এবল টু প্লাস V1 এর মানে কোনো কিছু করতে পারা বা করতে সক্ষম হওয়া, ঠিক আছে, করতে সক্ষম হওয়া। ড্রাইভ অ্যাওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া। দ্য ইংলিশ, এটা ইংলিশ জাতিকে বোঝানো হচ্ছে, ইংরেজদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। হি উইল প্রুভ, তিনি প্রমাণ করবেন, টু বি আওয়ার ফ্রেন্ড এগেনস্ট ব্রিটিশার, হি উইল প্রুভ, তিনি প্রমাণ করবেন, টু বি আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু হিসাবে ব্রিটিশারদের বিরুদ্ধে, ঠিক আছে। তো ফ্রান্সের কিং বলছেন যে তিনি প্রমাণ করবেন বা তিনি প্রমাণিত হবেন আমাদের বন্ধু রূপে ব্রিটিশদের বিরুদ্ধে, ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আমাদের হয়ে লড়বেন বা আমাদের বন্ধু হবেন, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ অন্যদিকে, দ্য গ্রোয়িং পাওয়ার অফ রঞ্জিত সিং, অর্থাৎ বাড়তে থাকা ক্ষমতা, গ্রোয়িং যেটা গ্রো করছে, আস্তে আস্তে বেড়ে চলেছে, তো বাড়তে থাকা বা ক্রমবর্ধমান ক্ষমতা রঞ্জিত সিংয়ের, অ্যালার্মড দ্য ব্রিটিশদেরকে কিন্তু একটা শঙ্কার মধ্যে ফেলে দেয়, ঠিক আছে, এটা বলতে পারি তাদের সতর্ক করে দেয়, মানে সতর্ক বার্তা পেশ করে ইংরেজদেরকে, ঠিক আছে। তো অন্যদিকে রঞ্জিত সিংয়ের বাড়তে থাকা ক্ষমতা কিন্তু ব্রিটিশদেরকে একটা ভয়ের মধ্যে ফেলে, ঠিক আছে, অ্যালার্মড করে তাদেরকে। দ্য ব্রিটিশ থট, ব্রিটিশরা ভেবেছিল, ওকে, কি ভেবেছিল, দ্যাট কম্প্রোমাইজ উইথ মহারাজা রঞ্জিত সিং ওয়াজ দ্য অনলি অপশন লেফট ফর দেম। তো ব্রিটিশরা কিন্তু ভেবেছিল যে কম্প্রোমাইজ করা অর্থাৎ আপোষ করা, কার সাথে, মহারাজার সাথে, মহারাজার সাথে আপোষ করে নেওয়া রঞ্জিত সিংয়ের সাথে, মহারাজা রঞ্জিত সিংয়ের সাথে আপোষ করাই ছিল, এটাই হলো কিন্তু একমাত্র অপশন, একমাত্র বিকল্প পড়ে আছে তাদের জন্য, লেফট ফর দেম, অর্থাৎ তাদের জন্য পড়ে আছে। লেফট এখানে ভার্বের থার্ড ফর্ম, অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটাই অনলি অপশন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে বা অনলি অপশনকে মডিফাই করছে, ওকে। তো ব্রিটিশরা কিন্তু ভেবেছিল যে মহারাজা রঞ্জিত সিংয়ের সাথে কম্প্রোমাইজ করা, আপোষ করাই হলো কি একমাত্র অপশন তাদের কাছে পড়ে আছে, যেটা, ঠিক আছে, তাদের পড়ে থাকা একমাত্র অপশন। অ্যাজ হিজ স্ট্রেংথ কুড নট বি চ্যালেঞ্জড, যেহেতু, অ্যাজ মিন যেহেতু, তার যেই শক্তি, ক্ষমতা, স্ট্রেংথ, এটা কিন্তু কুড নট বি চ্যালেঞ্জড, এটা চ্যালেঞ্জ করা যেতে পারেনি, ঠিক আছে, তার যে শক্তি ক্ষমতা এটা কিন্তু চ্যালেঞ্জ করতে কেউ পারেনি বা করা যেতে পারেনি, ঠিক আছে। তো এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, স্ট্রেংথ কুড নট বি চ্যালেঞ্জড, এটা কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারেনি। সো সুতরাং দ্য ইংরেজরা সাইন্ড আ ট্রিটি, একটা চুক্তি স্বাক্ষরিত করেছিল, সাইন করেছিল ইংরেজরা, ঠিক আছে, কার সাথে, উইথ মহারাজা রঞ্জিত সিং, মহারাজা রঞ্জিত সিংয়ের সাথে। ইভেন আফটার দিস ট্রিটি, এমনকি এই চুক্তির পরেও মহারাজা হ্যাড নো ট্রাস্ট অন দেম, তো মহারাজার কিন্তু ট্রাস্ট ছিল না, বিশ্বাস ছিল না, কাদের উপর, তাদের উপর, অর্থাৎ ব্রিটিশদের উপরে, ঠিক আছে। এই চুক্তিটা করার পরেও মহারাজা রঞ্জিত সিংয়ের কিন্তু ইংরেজদের প্রতি কোনো রকমের বিশ্বাস ছিল না। হি ইনক্লুডেড মডার্ন ওয়েপন্স ইন হিজ আর্মি, তিনি ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে, সংযুক্ত করা, তিনি অন্তর্ভুক্ত করেছিলেন মডার্ন ওয়েপন্স মানে আধুনিক অস্ত্র শস্ত্র, ইন হিজ আর্মি, তার সেনাবাহিনীতে, অ্যান্ড ইকুইপড দ্য আর্মি উইথ নিউ ফাইটিং স্কিলস, এবং ইকুইপ উইথ মানে কোনো কিছু দ্বারা সজ্জিত করা, ওকে। তো তিনি সজ্জিত করেছিলেন, তার সেনাবাহিনীকে সাজিয়েছিলেন কেমনভাবে, উইথ নিউ ফাইটিং স্কিলস, অর্থাৎ নতুন ধরনের একটা লড়াই করার যে স্কিল, সেটার দ্বারা কিন্তু তার নতুন আর্মিটাকে সাজিয়েছিলেন। হি অলসো রিক্রুটেড, তিনি আরও রিক্রুট করেছিলেন অর্থাৎ নিয়োগ করেছিলেন গোরাখাস, ঠিক আছে, গোর্খা বলা হয় যেটাকে, গোর্খা এক ধরনের সোলজারের টাইপ, ঠিক আছে, ফর হিজ আর্মি, তার সেনাবাহিনীর জন্য, অর্থাৎ তার সেনাবাহিনীতে তিনি কিন্তু এই গোর্খা বাহিনী,
ঠিক আছে, এক ধরনের সোলজার, ঠিক আছে, কিন্তু যুক্ত করেছিলেন, রিক্রুট করেছিলেন, নিয়োগ করেছিলেন। ওকে, দ্য মেন অ্যাচিভমেন্ট অফ মহারাজা রঞ্জিত সিং ওয়াজ দ্য ডায়মন্ড কোহিনুর। তো প্রধান যে অ্যাচিভমেন্ট, ঠিক আছে, মেন অ্যাচিভমেন্ট যেটা ছিল, অ্যাচিভমেন্ট মানে অবদান, কৃতিত্ব, মহারাজা রঞ্জিত সিংয়ের প্রধান কৃতিত্ব ছিল কি, ডায়মন্ড মানে হচ্ছে কোহিনুর, ঠিক আছে, ডায়মন্ডের নাম কি, সেই কোহিনুর ডায়মন্ড ছিল তার প্রধান কৃতিত্ব বা অবদান। রঞ্জিত সিং ওয়াজ ওল্ড নাও, রঞ্জিত সিং এখন বৃদ্ধ, এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ইন 1837 1837 সালে হি অ্যারেঞ্জড, তিনি অ্যারেঞ্জ করেছিলেন অর্থাৎ ব্যবস্থা করেছিলেন, ম্যারেজ বিবাহের, অফ হিজ গ্র্যান্ডসন তার নাতির, অর্থাৎ 1837 সালে তিনি তার নাতির বিবাহের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, ঠিক আছে, অ্যারেঞ্জ করা মানে কি, ব্যবস্থাপনা করা, কিসের সাথে, উইথ গ্রেট পম্প, পম্প মানে হচ্ছে জাঁকজমক, ধুমধাম করে কোনো কিছু করাকে বলা হয় গ্রেট পম্প, ঠিক আছে, অত্যন্ত ধুমধাম করে, ঠিক আছে, জাঁকজমকের সাথে তার নাতির কিন্তু বিবাহের আয়োজন করেছিলেন। আফটার আ ইয়ার, এক বছর পরে, আফটার আ ইয়ার মিন্স এক বছর পরে, হি ডাইড তিনি মারা যান, অফ হার্ট অ্যাটাক তিনি হার্ট অ্যাটাকে মারা যান, ঠিক আছে। উইথ হিজ ডেথ তার মৃত্যুর সাথে সাথে দ্য ডাউনফল অফ হিজ এম্পায়ার বিগ্যান, অর্থাৎ তার সাম্রাজ্যের পতন, ডাউনফল কিন্তু শুরু হতে লাগলো, অর্থাৎ তার মৃত্যুর সাথে সাথেই কিন্তু সাম্রাজ্যের পতন হতে শুরু করলো। ওকে, তো বিগিন এর সেকেন্ড ফর্ম হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে, বিগিন মানে হচ্ছে শুরু করা, স্টার্ট করা, বিজ্ঞান, আর থার্ড ফর্ম কি বলতো, বিগান, BEGUN, বিজ্ঞান। ওকে, তো তিনি মারা গিয়েছিলেন হার্ট অ্যাটাকে, এবং মৃত্যুর সাথে সাথেই কিন্তু ডাউনফল মানে পতন, অফ হিজ এম্পায়ার তার সাম্রাজ্য, এম্পায়ার মিন্স সাম্রাজ্য, এটা কিন্তু শুরু হতে লাগলো বা শুরু হয়েছিল। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের মহারাজা রঞ্জিত সিং সম্পর্কে স্টোরি, ঠিক আছে, এখানেই সমাপ্ত হইল, ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে কিন্তু অন্য কোনো কারো জীবনী নিয়ে অথবা অন্য কোনো স্টোরি নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।